সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কোভিড-19 কিংবা করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষাবর্ষে যে ব্যাপক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিকে কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সাবজেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাস। আজকে আমার এই ক্লাসে আমি দেখাবো নবম দশম শ্রেণীর লেনদেন। তোমরা অনেকে হিসাব বিজ্ঞানকে নিয়ে অনেক ভয়ে থাকো। আসলে হিসাব বিজ্ঞানকে নিয়ে ভয়ের কিছুই নেই। নিয়মিত বাড়িতে অনুশীলনের মাধ্যমে খুব সহজে এটা আয়ত্ত করা যায়। আজকে আমি দেখাবো লেনদেন থেকে একটি অঙ্ক। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এখান থেকে কমপক্ষে একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। আমি প্রশ্নটি একটু পড়তেছি। সেটা হচ্ছে, 1 জানুয়ারি 2019 জনাব ফাহিম নগদ 60,000 টাকা, 25,000 টাকা আসবাবপত্র, 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। জানুয়ারি 5 করিমের নিকট হতে থেকে 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। জানুয়ারি 7 বিজ্ঞাপন বাবদ 3,000 টাকা প্রদান। জানুয়ারি 9 ছেলের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 15 নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। জানুয়ারি 20 অফিসের জন্য 6,000 টাকার মূল্যের একটি আলমারি অর্ডার দেওয়া হলো। জানুয়ারি 25 কর্মচারী বেতন প্রদান করা হলো 3,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে তোমাদের যে বিষয়টা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে লেনদেন। আসলে লেনদেন বলতে কি বোঝায়, লেনদেনের অর্থ কী? লেনদেন শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান। আমি যদি আরেকটু সহজভাবে বলি তাহলে সেটা হচ্ছে দেওয়া নেওয়া। আমি কাউকে কিছু দেওয়া এবং কারো কাছ থেকে কিছু নেওয়াটাই হচ্ছে লেনদেন। আমি যদি একটু বলি যে আমি করিমের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে এখানে দেখা গেলো আমি একটা পণ্য ক্রয় করছি, তার বিনিময়ে করিমকে 5,000 টাকা প্রদান করছি। তো আবার আমি যদি একটু বলি তাহলে সেটা হচ্ছে যে কি, লেনদেনটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দেখি অভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন বলতে আমার একটি প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনগুলো হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আর বাহ্যিক লেনদেন মধ্যে হচ্ছে বলতে বোঝায় প্রতিষ্ঠানের বাইরে যে লেনদেনটা হবে সেটা হচ্ছে দেখি বাহ্যিক লেনদেন। তো আমার এখানে ক নাম্বার বলছে জনাব ফাহিমের মূলধনের পরিমাণ কত। আমার খ বলছে যে সব ঘটনাগুলো লেনদেন না তার পরিমাণ নির্ণয় করো। আমার ঘ নাম্বারে বলছে জনাব ফাহিমের 15-25 তারিখের লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণে প্রভাবিত করে তা বিবরণী চকে দেখাও। তো আমি যদি আরেকবার যদি প্রশ্নটা পড়ি তাহলে দেখা যাচ্ছে 1 জানুয়ারি 2019 জনাব ফাহিমের নগদ 60,000 টাকা, 25,000 টাকা আসবাবপত্র, 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। জানুয়ারি 5 করিমের নিকট হতে 5,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। তারপর হচ্ছে জানুয়ারি 7 বিজ্ঞাপন বাবদ 3,000 টাকা প্রদান। জানুয়ারি 9 ছেলের জন্য ব্যক্তিগত তহবিল থেকে 5,000 টাকা মূল্যের একটি সাইকেল ক্রয়। জানুয়ারি 10 নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। দুঃখিত, জানুয়ারি 15 পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। জানুয়ারি 20 অফিসের জন্য 30,000 টাকা মূল্যের একটি আলমারি অর্ডার দেওয়া হলো। জানুয়ারি 25 কর্মচারী বেতন প্রদান করা হলো 3,000 টাকা। তো আমার ক নাম্বার প্রশ্ন হচ্ছে জনাব ফাহিমের মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখন আমাদেরকে বুঝতে হবে মূলধনটা কি। ধরো আমি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছি, তো ওইখানে আমাকে কিছু নগদ টাকা প্রদান করতে হবে, তার পাশাপাশি আমাকে ধরো চেয়ার টেবিল বিভিন্ন আলমারি এগুলো দিতে হবে। ওগুলো হচ্ছে ওটাকে আমাকে বলতে হবে ওটা আসবাবপত্র, ওগুলোকে বলা হয় আসবাবপত্র। তাছাড়াও আরেকটা জিনিস আমি সেটা কি ব্যাংক ঋণ নিয়ে। এখন ব্যাংক ঋণটা হচ্ছে আমার একটা দায়, ঠিক আছে। এখন আমার মূলধন মানে আমি কি বিনিয়োগ করতেছি, আমি এখানে বিনিয়োগ করতেছি সেটা কি নগদ টাকা এবং তার সাথে সাথে কি আসবাবপত্র। তাহলে আমি ক নাম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে চকটা করতে হবে। ক
তাহলে আমি এখানে লিখতেছি ক নাম্বার আমার প্রশ্নটা হচ্ছে জনাব ফাহিমের মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমি এখানে লিখতেছি জনাব ফাহিমের মূলধনের পরিমাণ নির্ণয়। তো আমি চকটা একটু দেখাচ্ছি, চকটা হবে এভাবে। প্রথম আমার যে চক সেটা হচ্ছে যে কি তারিখ, এখানে একটু হবে তারিখ, তারপরটা হচ্ছে বিবরণ, তারপরে টাকা। এই টাকাকে আমরা এখানে এটাকে 20 টাকাও বলতে পারি, আবার আমরা চাইলে টাকাও লিখতে পারি। আচ্ছা, তাহলে আমার প্রথমে আমি যেটা বলছিলাম মূলধনের পরিমাণ নির্ণয়, আমি একটু আবারও বলতেছি। মূলধনটা হচ্ছে যে কি আমি একটা কোম্পানিতে কি ইনভেস্ট করতেছি সেটা, বা আমার প্রতিষ্ঠানে আমি কি কোন পণ্য ইনভেস্ট করতেছি। এখন আমি দেখা যাচ্ছে আমি নগদ টাকা ইনভেস্ট করতেছি, তারপর কি পণ্যদ্রব্য, যেটাকে আমি পণ্যদ্রব্য আসবাবপত্র বলা যায়, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখব আমার জানুয়ারি 1 তারিখ জানুয়ারি 1 তারিখ আমি প্রথমে কি নগদ টাকা, আমার নগদ টাকা কত ছিল? নগদ ছিল আমার 60,000 টাকা। তারপর হচ্ছে আমার আসবাবপত্র, এটাও জানুয়ারি 1 তারিখের আসবাবপত্র। আমার আসবাবপত্র কত হাজার টাকা ছিল? 25,000 টাকা। তাহলে আমি এখানে 25,000 টাকা লিখব। তাহলে আমার এখানে আর নেই, কারণ আমার বাকিটা যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণটা আসলে এটা মূলধন না, ব্যাংক ঋণটা হচ্ছে আমার একটা দায়। আচ্ছা, তাহলে এবার আমি যোগ করব, এখানে আমি যোগ করব। তাহলে আমার হচ্ছে 60,000 টাকা আর 25,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে আমার 85,000 টাকা। এই 85,000 টাকাই হচ্ছে আমার মূলধন। তো আমি এখানে শেষ করে দিব, ক্লোজ করে দিছি আমার অঙ্কটা। আমার তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 85,000 টাকা। আমি আবার একটু বলতেছি যে মূলধনটা বলতে কি বোঝায়? মূলধনটা হচ্ছে আমি যখন একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান যখন পরিচালনা করব, সেখানে আমি যখন আমার প্রতিষ্ঠানের জন্য আমি নগদ টাকা ইনভেস্ট করলাম, তারপর বিভিন্ন ধরনের ধরতে পারো যন্ত্রপাতিও হতে পারে, সেটা মনে করো হতে পারে কি আসবাবপত্র, তারপরে পণ্যদ্রব্য হতে পারে বিভিন্ন ধরনের। তো আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে আসবাবপত্র, ঠিক আছে। তাহলে আমার নগদ টাকা আর একটা হচ্ছে আসবাবপত্র, তাহলে আমার দুটোই হচ্ছে মূলধন। তাহলে আমার মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়ালো 85,000 টাকা। আমার খ নাম্বার প্রশ্নটা ছিল যে সব ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝার আছে, আমার কোন ঘটনাগুলো লেনদেন নয়। আমার এখানে যে ঘটনাগুলো ছিল সবগুলো কি লেনদেন? সবগুলো লেনদেন না। এখন ধরো আমি যদি প্রথম 1 তারিখটা পড়ি, 1 জানুয়ারিটা পড়ি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে কি আমার নগদ টাকা, তারপর আসবাবপত্র, ব্যাংক ঋণ। তাহলে এটা অবশ্যই আমার কি টাকার সাথে সম্পর্ক, টাকার সাথে যেহেতু সম্পর্ক ছিল তাহলে সেটা কি আদান প্রদান, তাহলে সেটা হচ্ছে আমার কি লেনদেনের মধ্যে পড়বে। আচ্ছা, আমি যদি জানুয়ারি 5 তারিখটা পড়ি, করিমের নিকট হতে 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এখন ফরমায়েশ প্রদানটা কি? ফরমায়েশ প্রদান মানে কিন্তু পণ্য ক্রয় না। ফরমায়েশ প্রদান এখানে পণ্য ক্রয় হবে না, আমি শুধুমাত্র এটা আমাকে ফরমায়েশ প্রদান করছে। আচ্ছা, যাই হোক, এখন এই ফরমায়েশ প্রদানের সাথে কিন্তু আর্থিকের অবস্থা কোনো আদান প্রদান হয়নি। যেহেতু আর্থিক অবস্থা কোনো আদান প্রদান হবে না, তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারি না। আমি যদি আরেকটু সহজভাবে যদি একটু উদাহরণ দিই, তাহলে সেটা হচ্ছে যে কি মা তার ছেলের জন্য জামা তৈরি করলেন। এখন মা কি তার ছেলে থেকে টাকা নিবে না? এখানে মা তার ছেলে থেকে টাকা নিবে না, যেহেতু অর্থের কোনো পরিবর্তন হবে না, তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না। আমি যদি আরেকটু উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন ছেলের জন্মদিনের জন্য কেক ক্রয় করা হলো। এখন এই যে কেকটা ক্রয় করা হলো সেটা আসলে কিন্তু লেনদেন না, কারণ বাবা তো কখনো তার ছেলে থেকে টাকা নিবে না। তাহলে কি এটা অর্থের কোনো আদান প্রদান হয়েছে? তাহলে অর্থের কোনো আদান প্রদান হয়নি। আচ্ছা,
তারপরে আমি 7 নম্বরটা যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা আমি যদি একটু 7 নম্বরটা যদি একটু পড়ি, সেটা ছিল বিজ্ঞাপন বাবদ 3000 টাকা প্রদান। তাহলে এই বিজ্ঞাপন বাবদ 3000 টাকা প্রদানটা আসলে কি? বিজ্ঞাপন বাবদ 3000 টাকা প্রদান বলতে আমার কোম্পানির সুনাম বা আমার কোম্পানি প্রচারের জন্য আমি একটা বিজ্ঞাপন বাবদ আমি 3000 টাকা খরচ করলাম, তাহলে সেটা কিন্তু আমার এক ধরনের কি অর্থের আদান প্রদান হয়েছে। কারণ আমি যে ওই যে বিজ্ঞাপন বাবদ যে সেবাটা পাবো সেটা অর্থের বিনিময়ে পাবো, তাহলে এটা আমার লেনদেন। তারপরে ছেলের জন্য 9 নম্বর হচ্ছে ছেলের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয়। তাহলে আমি একটু আগেই বলছিলাম ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয়, তাহলে ছেলের জন্য কার জন্য সাইকেলটা ক্রয় করছে? বাবা ছেলের জন্য, তাহলে সেটা লেনদেনে অন্তর্ভুক্ত হবে না, কারণ বাবা তো কখনো তার ছেলে থেকে টাকা নিবে না। তাহলে আমার 9 তারিখটাও কি আমার লেনদেন হবে না। তারপর আমি 15 তারিখটা একটু পড়ি, নগদে পণ্য বিক্রি করা হলো 30,000 টাকা। এখন আমি কি করছি? নগদে পণ্য বিক্রি করছি। আমার পণ্যটা নগদে বিক্রি করার পর তাহলে কি হয়ে গেছে? আমার নগদ টাকাটা বেড়ে গেছে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই অর্থের আদান প্রদান হয়েছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি লেনদেন। আচ্ছা, তারপরটা ছিল 20 তারিখ, অফিসের জন্য 6,000 টাকা মূল্যের আলমারি অর্ডার দেওয়া হলো। এখানে একটা জিনিস বুঝার আছে, আমার আলমারিটা যখন অর্ডার দেওয়া হয়েছিল কত টাকা? 6,000 টাকা, কিন্তু আমি টাকাটা এখনো দিইনি, আমি অর্থর আমার কোনো আদান প্রদান করিনি, আমি শুধুমাত্র অর্ডারই দিয়েছিলাম। যেহেতু আমি অর্ডার দিয়েছিলাম, এখনো পর্যন্ত আমার কোনো টাকা পয়সার অর্থের যেহেতু আমার কোনো আদান প্রদান হয়নি, তাহলে আমরা সেটাকেও কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। আচ্ছা, তারপরে আমি যদি 25 তারিখটা একটু যদি পড়ি, কর্মচারী বেতন প্রদান করা হলো 3000 টাকা। তাহলে এই কর্মচারী বেতন প্রদানের কারণে কি হয়ে গেছে? আমার নগদ টাকা থেকে আমার 3000 টাকা চলে গেছে। কাদেরকে কর্মচারী বেতন দেওয়া হয়েছে? যেহেতু আমার এখানে কি আমার কোম্পানিতে কর্মচারীরা কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি টাকাটা চলে গেছে, তাহলে এটা একটা অর্থের সাথে একটা আদান প্রদান হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু সেটাকে কি বলতে পারবো না? লেনদেন নয়, সেটা বলতে পারবো না। তাহলে আমার এখানে দেখা গেছে আমার 3টা। প্রথমটা হচ্ছে 5 তারিখ, কর্মীর নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। যেহেতু ফরমায়েশ মানে আমার হচ্ছে যে কি আমার ক্রয় করা হয়নি। তারপরে ছিল 9 নম্বর। 9 নম্বর ছিল কি ছেলের জন্য ব্যক্তিগত তহবিল থেকে কি একটা সাইকেল ক্রয় 5,000 টাকা, তাহলে সেটাও কিন্তু আমার লেনদেনের অন্তর্গত নয়। তারপরে হচ্ছে যে কি আমার 20 তারিখ। 20 তারিখ হচ্ছে যে কি অফিসের জন্য 6,000 টাকা মূল্যের একটি আলমারির অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু আমি এখনো আলমারিটা আনি নাই বা অর্থটা দিই নাই, প্রদান করি নাই, তাহলে আমার আদান প্রদানের না হওয়ার কারণে ওটাও আমার লেনদেনের বাইরে। তাহলে আমি একটু খ নম্বর চকটা একটু দেখাই দিচ্ছি, দেখো একটু খেয়াল করবে। খ নম্বর আমার খ নম্বর হচ্ছে কি যেসব ঘটনাগুলো লেনদেন না তার পরিমাণ নির্ণয়। তার পরিমাণ নির্ণয়। তাহলে আমার এই যে আগে যে ক নম্বরে আমি যেটা দেখাইছিলাম যে মূলধনের পরিমাণ নির্ণয়, আমার চকটাও একই রকমই থাকবে। প্রথমটা হবে তারিখ, তারপরটা বিবরণ, তারপরটা টাকা, তারপরটাও আমার টাকা। আচ্ছা, যাই হোক, এবার আমি তাহলে আমি লিখে ফেলতেছি, যেহেতু আমার 5 তারিখটা কি হয় নাই, লেনদেন হয় নাই। তাহলে আমি জানুয়ারি মাসের 5, তাহলে আমার জানুয়ারি 5টা কি ছিল? করিমের নিকট থেকে 5,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। তাহলে আমি এখানে সংক্ষেপে লিখতে পারি পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান। আমার পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান কত টাকা ছিল? 5,000 টাকা ছিল। তাহলে আমি এখানে 5,000 টাকাতে লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমার কত নম্বর ছিল? 9 নম্বর। 9 নম্বর ছিল কি ছেলের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয়। তাহলে আমি এখানে লিখে দিব 9 নং কি ছিল? 9 নম্বর কি ছিল? আবার আমি বলতেছি ছেলের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয়। তাহলে আমি এখানে লিখব ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয়।
ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয় কত টাকা ছিল? আমার ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয়টা ছিল 5,000 টাকা। আচ্ছা, তারপর আমার কত নম্বর ছিল? 20 নম্বর। 20 নম্বরটা কি ছিল? অফিসের জন্য 6,000 টাকা মূল্যের একটা কি আলমারির অর্ডার দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে আমি লিখব তারপরে কত নম্বর ছিল আমার? 20 নম্বর। 20 নম্বর কি ছিল? অফিসের জন্য আলমারির অর্ডার দেওয়া হয়েছিল। অফিসের জন্য আলমারি ক্রয়ের অর্ডার দেওয়া হলো। কত টাকা মূল্যে আলমারি অর্ডার দেওয়া হয়েছিল? 6,000 টাকা মূল্যের। তাহলে আমি এখানে 6,000 টাকা লিখে দিচ্ছি। তাহলে এখানে আমার কি যে ঘটনাগুলো, যেসব ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নেই। তাহলে আমি এখানে 3টা পাইছি। 3টা পাইছি কি আমার কি এগুলা কি লেনদেন নয়। তাহলে আমি এখানে শেষ করে দিব। তাহলে আমার টোটাল যোগ করলে কত হচ্ছে? 5 আর 5 কত? 10,000 টাকা। 10 আর 6 কত? 16,000 টাকা। এই 16,000 টাকা আমি এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলতেছি, যেই সব ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখলাম, প্রথমটা হচ্ছে জানুয়ারি 5 তারিখ, পণ্য ক্রয়ের পর মাহেশ প্রধান 5,000 টাকা। তারপর ব্যক্তিগত তহবিল থেকে সাইকেল ক্রয় 5,000 টাকা। অফিসের জন্য আলমারি ক্রয়ের অর্ডার দেওয়া হয়েছিল কত? 6,000 টাকা। তাহলে আমার টোটাল যোগ করলে কত হচ্ছে? 16,000 টাকা। তাহলে আমার লেনদেন নয় কি তার পরিমাণ হচ্ছে 16,000 টাকা। আচ্ছা, আমার শেষ ঘ নাম্বার। আমার ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল? জনাব ফাহিমের 15-25 তারিখের লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণে প্রভাবিত করে তার কি বিবরণী চকে দেখাতে বলছে। এখন আমাকে এই যে হিসাব সমীকরণে যে একটা সূত্র আছে, আমাকে সেটা প্রথমে আগে বুঝতে হবে। হিসাব সমীকরণের সূত্রটা কি ছিল? সূত্রটা হবে a = l + ওই। এটাকে ওই বলা যায়, শুধু ও বলা যায়। আচ্ছা, এ মানে হচ্ছে আমার অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এল = হচ্ছে আমার লাইবিলিটি হচ্ছে আমার দায়। আর ও ই মানে হচ্ছে আমার অনার্স ইকুইটি, এটা হচ্ছে যে কি মালিকানা সত্ত্ব। তাহলে আমি এখানে শুধু এল প্লাস ইও দিতে পারি। যদি আমি ও দিই তাহলে আমারও কি কোনো ভুল হবে না। তাহলে আমি এটা হচ্ছে কি, আমি একটু দেখাই, এটা হচ্ছে সম্পদ সমান কি হবে তাহলে? দায়। এল মানে কি? লাইবিলিটি মানে হচ্ছে দায়, যোগ ওই মানে আমি বললাম কি অনার্স ইকুইটি, এটা কি মালিকানা সত্ত্ব। তাহলে আমি এটা এখানে লিখতে পারি মালিকানা সত্ত্ব। তাহলে আর তোমরা একটু আবার বুঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে কি আমার এখানে হিসাব সমীকরণটা, এই হিসাব সমীকরণ যে সূত্রটা সেটা হচ্ছে a = l + ওই। এ মানে হচ্ছে আমার অ্যাসেট মানে আমি বলছিলাম সম্পদ। তারপরটা হচ্ছে যে কি এল মানে আমি বলছিলাম লাইবিলিটি, সেটা হচ্ছে আমার দায়, প্লাস ওই মানে হচ্ছে কি আমার অনার্স ইকুইটি। তাহলে সেটা হচ্ছে কি আমার কি মালিকানা সত্ত্ব। তাহলে আমি এখন শেষের অঙ্ক চলে যাচ্ছি। আমার ঘ নাম্বার কি ছিল? হিসাব সমীকরণে ফাহিমের 15-25 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণ কিভাবে প্রভাবিত করে। তাহলে আমি লিখব জনাব ফাহিমের 15 ও 25 তারিখের হিসাব সমীকরণের কি হিসাব সমীকরণে প্রভাবিত করে তার বিবরণী চক। তাহলে হিসাব সমীকরণে আমি লিখব কি বিবরণী চক। এখন আমাকে দেখতে হবে যে কি বিবরণী চকটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে আমাকে আগে প্রথমে দেখতে হবে আমার এখানে যে বলছে সেটা হচ্ছে যে কি আমার রিকোয়ারমেন্ট বলছে 15-25 তারিখ, কিন্তু আমাকে অন্যগুলো করতে বলে নাই। আমাকে শুধু বলছিল কি 15 আর 25 তারিখ। এখন আমার 15 তারিখে কি ছিল? নগদে, এটা তোমরা একটু বুঝে নাও, নগদে পণ্য বিক্রয় কত? 30,000 টাকা। তাহলে এখানে আমার দেখা আছে নগদ,
ঠিক আছে, আমার এখানে নগদটা হচ্ছে একটা কি সম্পদ, নগদটা হচ্ছে আমার সম্পদ, আর একটা হচ্ছে কর্মচারী বেতন প্রদান 3000 টাকা। তাহলে আমি কর্মচারীকে কি করব, বেতনটা দিয়ে দিব। তাহলে এখানে কি হবে আমার, সেটা কি দাঁড়াবে, আমার নগদ টাকা থেকে এবং মালিকানা সত্ত্ব থেকে টাকাটা কি হ্রাস পাবে, মানে কমে যাবে। আচ্ছা আমি একটু তাহলে গড়টা একটু দেখাই দিই, তোমরা একটু খেয়াল করো আমি কিভাবে করব। আমি আগে একটু আগেই বলছিলাম হিসাব সমীকরণের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এটা আসলে তোমাদেরকে লিখতে হবে না, আমি বোঝানোর জন্য আবার একটু রিপিট করতেছি। দেখো হিসাব সমীকরণের সূত্রটা ছিল a = l + e, এ মানে সম্পদ। আচ্ছা যাই হোক আমি গড়টা একটু দেখাচ্ছি। কিভাবে ঘর করতে হয় তোমরা একটু দেখে নাও। প্রথমটা থাকবে আমার তারিখ, তারপরটা হচ্ছে উদ্বৃত্ত, তারপরটা দেখো এটা হচ্ছে সম্পদের জন্য ওই যে এ এসেক মানে সম্পদ, তারপরটা হচ্ছে এল প্লাস সম্পদ, ঠিক আছে সম্পদ, এটা হচ্ছে সমানের একটা ঘর, তারপরটা হচ্ছে এল প্লাস ওই, এটা হচ্ছে এল, এই মাঝখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে দেখি সেটা আমার ঘর, সেটা হচ্ছে মন্তব্য। তাহলে আমি প্রথমে একটু নামগুলো লিখে ফেলি, তারিখ, তারপর হচ্ছে উদ্বৃত্ত, তারপরটা হচ্ছে কি সম্পদ, সম্পদ, এটা হচ্ছে যে কি আমার কি দায়, দায়, আর এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, আর এটা হচ্ছে মন্তব্য। আচ্ছা যাই হোক সম্পদ, সম্পদের ভিতর আমাকে দেখতে হবে আমার কোনগুলো আছে। এখন আমি দেখতেছি সম্পদের ভিতর আমার নগদ আছে, যেহেতু আমি নগদ 30,000 টাকার পণ্য কি করছি, বিক্রি করছি, তাহলে আমি সম্পদের নিচে লিখতে হবে নগদ, ঠিক আছে। আচ্ছা নগদ, তো তাহলে আমি যদি তারিখটা দেখি তাহলে আমাকে দুইটা করতে হবে, দুইটা রিকোয়ারমেন্ট তারিখ দিচ্ছে, সেটা হচ্ছে কি 15 তারিখ এবং 25 তারিখ। তাহলে আমি এখানে যদি লিখি জানুয়ারি 15, জানু 15, আচ্ছা জানু 15 আমার কি ছিল, নগদ কত টাকা ছিল, নগদের ঘরে 30,000 টাকা, আমি এখানে লিখবো 30,000 টাকা। তাহলে আমার যেটা নগদ সেটা আমার নগদ টাকা আমার কাছে আসছে, তাহলে সেটা আমার কি মালিকানা সত্ত্ব কি টাকাটা আসবে, তাহলে আমি এখানে লিখবো কি মালিকানা সত্ত্ব ঠিক 30,000 টাকা। আচ্ছা এটা মন্তব্য, মন্তব্য আমি দিতে পারি, এটা কি দিব, মন্তব্যটা কি দিতে পারি, সেটা হচ্ছে দেখি আমার কি নগদ আয়, আমি এটাকে নাম দিতে পারি কি, এটাকে আমরা দুইটা দিতে পারি, একটা হচ্ছে বিক্রয় আয়ও দিতে পারবো। আচ্ছা আমি তাহলে এখানে বিক্রয় আয়টা লিখতেছি, মন্তব্যটা কি লিখবো আমি বিক্রয় আয়, যেহেতু আমি কি বিক্রি করার মাধ্যমে কি করছি টাকাটা আয় করছি, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, এটাকে বিক্রয় আয়। তাহলে আমার নগদেও 30,000 টাকা আসবে, মালিকানা সত্ত্বেও 30,000 টাকা আসবে। আচ্ছা তাহলে আমি এটাকে একটু যদি ইয়ে করে দিই, আমি এখানে তাহলে তারপরটা আমার উদ্বৃত্ত, উদ্বৃত্ত লিখে আমি 30,000 টাকাটা এখানে বসাই দিব। সেম কাজটা আমি মালিকানা সত্ত্বেও একই কাজটা করব, 30,000 টাকাটা বসাই দিব। আচ্ছা তারপরে আমার 15 তারিখ শেষ, এবার 25 তারিখ বলছে, 25 তারিখ কি বলছে, কর্মচারী বেতন প্রদান 3,000 টাকা। তাহলে আমি এখানে লিখব জানুয়ারি 25, জানুয়ারি 25, জানুয়ারি 25 কি ছিল, কর্মচারীর জন্য বেতন প্রদান করছে 3,000 টাকা। যেহেতু কর্মচারীর জন্য বেতন প্রদান করছে 3,000 টাকা, তাহলে আমার নগদ টাকা থেকে চলে যাবে টাকাটা, মালিকানা সত্ত্ব থেকে টাকাটা হ্রাস পাবে মানে কমে যাবে। আচ্ছা তাহলে আমি নগদ থেকে 3,000 কত টাকা, আমার কর্মচারী বেতন প্রদান কত ছিল 3,000 টাকা, তাহলে আমি এখানে লিখবো 3,000 টাকা, যেহেতু এটা কমে যাবে, যেহেতু আমি নগদ টাকা কাউকে দিয়ে দিব তাহলে তো আমার নগদ টাকাটা কমে যাবে, ঠিক একই ক্ষেত্রে আমার মালিকানা সত্ত্ব থেকেও টাকাটা হ্রাস পাবে, তাহলে আমি এখান থেকেও 3,000 টাকা বাদ দিব বা বিয়োগ করব। আচ্ছা এবার আমি আমার বিয়োগ করার পর উদ্বৃত্ত কি হবে, উদ্বৃত্ত 30,000 টাকা থেকে তাহলে আমার 3,000 টাকা চলে গেলে তাহলে আমার কত থাকে 27,000 টাকা। সেম এখানেও 30,000 থেকে 3,000 টাকা গেলে তাহলে আমার কত থাকবে 27,000 টাকা। আমি এই টাকাগুলোকে ক্লোজ করে দিব, কারণ আমার সম্পদের সাথে আমার কি আমার মালিকানা সত্ত্ব কি মিলে গেছে, তাহলে আমার অঙ্কটা হচ্ছে এটাই। আমি তোমাদেরকে আরেকবার একটু বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে জনাব ফাহিমের 15-25 তারিখের হিসাব সমীকরণের বিবরণী চক। আচ্ছা
আমি আগেও বলছিলাম বিবরণী চকটা কিভাবে করতে হবে, সেটার জন্য আমাকে জানতে হবে আমার সম্পদ কি আছে এবং আমার কি দায় ও মালিকানা সত্ত্বটা কি আছে। এখন আমার এখানে সম্পদ, আমি সম্পদের ভিতর দেখতেছি নগদ, যেহেতু আমি নগদে বিক্রি করছি তাহলে আমার সম্পদটা দেখাতে হবে নগদ, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমার 15 তারিখে ছিল নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, তাহলে আমি নগদে 30,000 টাকা বসাইলাম, মালিকানা সত্ত্বেও 30,000 টাকা বসাইলাম, ঠিক আছে। এটাকে আমি নাম দিছি বিক্রয় আয়। তারপরে 25 তারিখে আমি কর্মচারী বেতন প্রদান করছি 3,000 টাকা, এটা আমার খরচ, তাহলে আমি এখানে মন্তব্য কি লিখতে পারি, বেতন খরচ। এটাকে আমি নাম দিতে পারি বেতন খরচ, ওই 3,000 টাকাকে আমি দিব কি বেতন খরচ। আচ্ছা, তাহলে যেহেতু আমি বেতনটা দিয়ে দিছি, আমার তাহলে নগদ টাকা তো চলে যাবে। নগদ টাকা যদি আমার চলে যায় তাহলে 30,000 থেকে 3,000 টাকা চলে যাবে, এবং আমার যে মালিকানা সত্ত্ব ছিল ওটা থেকেও আমার 3,000 টাকাটা কি হ্রাস পাবে, মানে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 30,000 থেকে যদি 3,000 টাকা যায় তাহলে হবে 7,000 টাকা, ঠিক 30,000 থেকে মালিকানা সত্ত্বেও 3,000 টাকা গেলে সেটা হবে 7,000 টাকা। তাহলে এখানে আমার সম্পদের সাথে আমার কি দায় ও মালিকানা, দায় প্লাস মালিকানা সত্ত্বটা মিলে গেছে। তাহলে একটার নাম আমি কি দিছিলাম এখানে বিক্রয় আয়, যেহেতু আমি বিক্রি করে টাকাটা আয় করছি, যেহেতু তারপরটা হচ্ছে যে কি বেতন খরচ, যেহেতু আমি বেতনের কি দিয়েছি 3,000 টাকা দিয়ে দিয়েছি কর্মচারীকে, তাহলে এটা আমার কি খরচটা কি হয়ে গেছে। তাহলে আমার নগদ টাকা থেকে মালিকানা সত্ত্ব থেকে কি টাকাটা কমে যাবে, হ্রাস পাবে। আচ্ছা, তাহলে তোমরা এই অঙ্কটা করবে, ঠিক আছে। এই অঙ্কটা আমি আবারও তোমাদেরকে বলতেছি, যারা হিসাব বিজ্ঞান নিয়ে অনেক ভয়ে আসো যে হিসাব বিজ্ঞান বিষয়টা মনে হচ্ছে অত্যাধিক কঠিন, আমি বলবো যে হিসাব বিজ্ঞান বিষয়টা সহজ। কিভাবে সহজ, যদি তোমরা যদি বাড়িতে রীতিমতো যদি এটা যদি কি নিয়মিত যদি কি করো অধ্যয়ন করো, তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। আর আমি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এরকমই প্রশ্ন তোমাদের হবে লেনদেন থেকে, ঠিক আছে। আচ্ছা, তো সবার শেষে তোমাদেরকে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে দেখি আমাদের সাবজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদেরকে কি করতেছি, আজকে ক্লাসটা করালাম। তো তোমরা যদি এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, পরবর্তীতে যদি আরো তোমরা ক্লাস করতে চাও, তাহলে নিশ্চয়ই তোমরা কি করতে হবে, আমার এই কি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা। তারপরে কি করবা, তোমাদের যদি সবগুলা যদি তোমরা যদি নোটিফিকেশন পেতে চাও, তাহলে কি করবা, তোমাদের পাশে থাকা বেল বাটনটা কি করে দিতে হবে, ক্লিক করে দিতে হবে। তো এখন আমি আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখন সময়টা হচ্ছে ঋতু পরিবর্তনের সময়। ঋতু পরিবর্তনের সময় কি হচ্ছে, বিভিন্ন জ্বর সর্দি কাশি, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো আমি চাই যে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং শরীরের প্রতি যত্ন নাও, এবং তোমাদের জন্য আমার আরো শুভকামনা রইল। পরবর্তীতে আমি আরো বিভিন্ন ক্লাসে বিভিন্ন অঙ্ক দেখাবো, ঠিক আছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।